আমাদের যেটা বারবার করে মনে হচ্ছে যে আমাদের এই বাংলা কি ক্রমশই একটা ধর্ষণতন্ত্রের জায়গায় পরিণত হলো। আমরা গণতন্ত্র জানতাম, আমরা আরো অনেক কিছু জানতাম, কিন্তু এ তো একেবারে ধর্ষণতন্ত্র। যেভাবে একের পর এক ঘটনাগুলো ঘটছে তাতে মনে হচ্ছে আসলে একটা সংস্কৃতি, ধর্ষণের একটা সংস্কৃতি যেন ক্রমশই এই মূলধারার রাজনীতির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বারবার যদি একটা ঘটনা ঘটতে থাকে তবে তাহলে সেটাকে কিভাবে ব্যাখ্যা করব। ভেবে দেখুন, আরজিকরের এই ভয়াবহ ঘটনা, ওই ঘটনার পরে গোটা দেশ তো বটেই, বিদেশেও তার রেশ গিয়ে পড়েছিল। একটু সম্বিত ফেরা, একটু নিজেদের সংযত করা, যারা ক্ষমতার রাজনীতি করেন, যারা ক্ষমতার সঙ্গে থাকেন, তারা সেই বার্তাটা আদৌ পড়তে পারলেন না। তারপরে আমরা কি দেখলাম, তারপরেও ঘটনাগুলো ঘটছে। এবং কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে তারপর থেকে যা যা আমাদের কাছে যে তথ্যগুলো আসছে তা চমকে দেওয়ার মতো। আমাদের মনে হচ্ছে যে ভেবে দেখুন, অধিকাংশ ইউনিয়ন রুমগুলো খোলা থাকছে। ইউনিয়নের এখন কার্যকারিতা কি, বা কি কার্যকর ভূমিকা নিচ্ছে ইউনিয়নগুলো? কারণ ছাত্র সংসদের নির্বাচন তো হয় না, সেই 2017 থেকে নির্বাচন হয় না, অথচ ইউনিয়ন রুমগুলো আছে। ইউনিয়নের ছেলেমেয়েরা, বিশেষ করে শাসক দলের ইউনিয়নের ছেলেমেয়েরা সেখানে আসছে, তাদের মতো করে কাজ করছে। আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন তথ্য যেটা সামনে আসছে, টাকা তোলা হয় বিভিন্ন কলেজে ভর্তি হবার সময়, প্রচুর টাকা আসে। সেই টাকা তুলে একটা তার সোর্স দিয়ে নানা রকম ক্ষমতাবান যারা, তারা ব্যবহার করেন এই টাকাকে। আমরা অন্তত তাই জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে। ভেবে দেখুন, কলেজের গভর্নিং বডি তারা অস্থায়ী কর্মী নিয়োগ করে। অধিকাংশই যারা ইউনিয়ন করে তারাই বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত। কি চমৎকার! আমাদের রাজ্যের পরিমণ্ডলটা কিরকম হয়েছে ভাবুন তো। রাজ্যের শাসক দল যেটা বারবার করে বিরোধী দল অভিযোগ করে যে তারা একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করছে। কিভাবে তৈরি করছে? নিজেদের অনুগত, একদম নিজেদের অনুগত কিছুকে চাকরি দিয়ে দিচ্ছে, তাও স্থায়ী নয়, অস্থায়ী। সরকারি এই চাকরিগুলো অস্থায়ী করে দেওয়া হচ্ছে সর্বত্র, পরিবহন, পুলিশ, হাসপাতাল, কলেজ, সব জায়গাতে। তাহলে যেটা হচ্ছে, একটা ব্যবস্থাপনার অঙ্গ যেগুলো, সেগুলো ক্রমশ বিকল হতে শুরু করেছে। এবং তার সঙ্গে শাসক দল তার অনুগত গোষ্ঠী দিয়ে সব কাজ করিয়ে দিচ্ছে। আর শাসক দল যখন জানে, বা শাসক দলের হয়ে যারা কাজ করে তারা যখন জানে যে শাসক দলের ছত্র ছায়াতে তারা রয়েছেন, তারা তাদের মতো করে ব্যবহার করে প্রত্যেকটা জায়গাতে। তা নাহলে ভেবে দেখুন তো, আরজি করের এই ভয়াবহ ঘটনার পরে যেটা বলা হয়েছিল, মেয়েদের নিরাপত্তা রক্ষা করা হবে, মেয়েদের নিরাপত্তা রক্ষা করার জন্য এই ব্যবস্থা নেওয়া হবে, কোথায়? কিছুই তো হয়নি। বরং নিদানটা কি? নিদানটা হচ্ছে এই যে মহিলাদের রাস্তায় রাত্রির বেলা যেন মহিলারা বাইরে না বেরোন। আমরা এগোচ্ছি না পেছোচ্ছি? এ তো সেই পেছন দিকে এগিয়ে যাওয়া। ক্রমাগত মহিলারা কর্মক্ষেত্রে বেরোবেন না, এইরকম একটা নিদান ক্রমশই সামনে আসতে শুরু করেছে। এবং তারপরে ভাবুন, আজকে শুনলাম মদন মিত্র নাকি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। তিনি বললেন যে ওই মেয়েটির তো যাওয়া উচিত ছিল আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে, এবং তার বাবা মাকে বলা উচিত ছিল, পার্টির অন্যান্যদের বলা উচিত ছিল। কি বলছেন এরা? যে বার্তা আপনারা দিচ্ছেন তাহলে তো পিছিয়ে যাওয়া, সেই আরো পেছনে যখন মেয়েদের সুরক্ষা নিয়ে বেরোতে হতো, পর্দানুসীন ছিল মহিলারা, সেই বার্তাই তো দিচ্ছেন। কোথায় যাচ্ছি আমরা? বোধ চেতনাগুলো লুপ্ত হয়ে যাচ্ছে সবার, এইভাবেই তো বলছেন। আর ঠিক এখানেই আবার বারবার প্রশ্ন করতে ইচ্ছে করে, বা বারবার জানতে ইচ্ছে করে, এই ভয়ঙ্কর ভয়াবহ পরিবেশে, যেখানে মাত্র কয়েকদিন আগে তামান্নার মতো একটা ছোট্ট মেয়ে, 9-10 বছরের একটা মেয়ে যেভাবে মারা গেল এই রাজনৈতিক হিংসার বলি, তারপরে এই ঘটনা, তারপরে আরজি করের ঘটনা, এখনো তার কোনো মীমাংসা হয়নি। গোটা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিমণ্ডল। কোথায় গেলেন যারা মানুষকে জাগাতে পারেন, সেই কবি, সাহিত্যিক, লেখক, নাট্যকার? তারা চুপ, তাদের মতো করে কবিতা লিখছেন, এই পরিবেশেও তারা লিখছেন, কিন্তু এই সমস্ত ঘটনার সমস্ত রেশ এড়িয়ে আগামী ইতিহাস এদের কাছে জবাব চাইবে কি করছিলেন আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি যখন একটু একটু করে ধ্বংস হতে বসেছিল। আপনারা কোথায় ছিলেন? আপনারা কি করছিলেন? আমি জানি না, এনারা হয়তো এভাবেই ভাবেন, এভাবেই তৈরি করেন। তা নাহলে ভাবুন তো,
মানে কেউ একজন যিনি নিজে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট রীতি অনুযায়ী ডিএ পান, তিনি এ রাজ্যের বেতন কমিশনের চেয়ারম্যান হয়ে মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি বেতন কমিশনের রিপোর্টে করতে পারেন, বলতে পারেন যে ডিএ দেওয়াটা সরকারের ইচ্ছাধীন, সরকার ইচ্ছে করলে দিতে পারে, না করলে নাও দিতে পারে, তার আর্থিক অবস্থার বা আর্থিক সঙ্গতি দেখেই গোটা বিষয়টা করতে হবে, এভাবে তিনি বলতে পারেন? পারেন। যদি নৈতিকতাকে বিসর্জন দেওয়া যায়, সবাই নীতি নৈতিকতা সমস্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। এই তথাকথিত লেখাপড়া বলি না, লেখাপড়া শিখলে হয় না, মানুষ হতে হয়। মানুষ কোথায়? এনারা উপরতলায় বসে রয়েছেন কিন্তু মানুষ হতে পারেননি। এই মানুষ হওয়ার তাগিদটা বোধহয় আজ খুব বেশি করে মনে পড়ছে। যদি মানুষ না থাকে তাহলে সভ্যতা, কৃষ্টি, সংস্কৃতিকে বাঁচাবে কে? অমানুষরা যদি সমস্ত কিছুর নিয়ন্ত্রক হয়, সাধারণ মানুষ তো এক কথায় অসহায়, তারা তো বিচ্ছিন্ন, একা একা বিচ্ছিন্ন। এই রাজরোজ থেকে তাদের বাঁচাবার জন্য উপরে যারা রয়েছেন তাদেরই তো উচিত ছিল একত্রিত হয়ে তাদের সামনে এসে সাহস দেওয়া, পারছেন না। অগণিত সাধারণ মানুষ এই ভয়াবহ ভয়ঙ্কর পরিমণ্ডলের বলি হচ্ছেন। কোথায় চলেছি আমরা? কিভাবে বাংলার এই বেলাগাম ধর্ষণতন্ত্রকে নিরস্ত করা যাবে, প্রতিহত করা যাবে, আমরা কেউ জানি না। কিন্তু আমাদের তো জানবার চেষ্টাটা করতে হবে কোন সংস্কৃতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, কোন সংস্কৃতি কিভাবে একটু একটু করে তৈরি হচ্ছে, আসলে একটু বোঝবার চেষ্টা করি। আর এই বিষয়টির উপরেই আলোকপাত করব। আমরা আলোচনার মধ্য দিয়ে মানুষের বোধ আর চেতনার একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবো, সেটুকুই তো আমরা করতে পারি। বারবার এই কথাটাই বলি, সেটাই আমরা করতে পারি, তার বেশি তো কিছু করতে পারি না। আসুন আলোচনার জন্য যারা আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবশ্রী ভট্টাচার্য এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক গৌতম ভদ্র, একই সাথে রাজনৈতিক বিশ্লেষক তিনি। আমি প্রথমেই আসবো গৌতমের কাছে আসি। প্রথম গৌতম, আপনাকে আমার জিজ্ঞাসা, আপনি আমাকে বলুন, আপনি নিজেও শিক্ষকতা করেন, মানে এই যে শিক্ষকতার ক্ষেত্রে আপনারা ডিএর দাবি, আপনাদেরও দাবি আছে ডিএর, আপনিও বলছিলেন আমাকে যে আপনি ব্যক্তিগতভাবে অনেক টাকা কম পান, এটা আপনাদের ন্যায্য পাও না, সেটাকে যে যিনি চেয়ারম্যান, যিনি বেতন কমিশনের চেয়ারম্যান, তিনি এসে বলে দিলেন, মানে তার কথা মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি হয় বেতন কমিশনের রিপোর্টে। এটা যদি হয়, মানে এবং আপনি নিজে সাংস্কৃতিক কর্মী, নাটকের সাথে যুক্ত, নাট্যকার, শিল্পী, গায়ক, তারা সবাই রয়েছেন, কেউ কথা বলছেন না। আমার একটা সামাজিক পরিমণ্ডল, ভয়ঙ্কর ভয়াবহ একটা সামাজিক পরিমণ্ডল। আপনাকে আমার অজস্র ধন্যবাদ এবং দেবশ্রীদা বসেছেন, তাকেও আমার অজস্র ধন্যবাদ। প্রথম কথাটাই হচ্ছে যে এই যে পরিস্থিতিটা, যিনি নিজে মুখোশের অন্তরালে, অর্থাৎ নিজে প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পেনশন তুলছেন, আজকে প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যিনি নিজে পেনশন তুলছেন, তিনি লিখছেন ষষ্ঠ পে কমিশনের মধ্যে যে কি বলছে, ডিএটা সরকারি কর্মচারীদের দেওয়াটা বাধ্যতামূলক নয়। এর চেয়ে বড় দ্বিচারিতা আর কিছু হতে পারে না। আবার পাশাপাশি আমি শুধু ওনাকেই বলবো না, কেন উনি তো একজন পাপেট, পুতুল, তাকে ব্যবহার যিনি করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, 2009 সালের সেই ক্যাপশনটা বারবার করে আমার চোখের সামনে ভেসে আসছে, যেখানে আমি বারবার করে রিপিট আমি দেখেছি যে তিনি বলছেন এবং মুখস্থ করে ফেলেছি অনেকটা, যে কেউ খাবে কেউ খাবে না, এটা হতে পারে না কমরেড। আজকে তিনিই যাচ্ছেন, আমি আপনাকে আজকে যখন এটা নিয়ে আমি আলোচনা করছি, আপনাকে এটাও আমি মনে করিয়ে দিই গৌতম, সেটা হচ্ছে যে এই বর্তমান যিনি প্রশাসনিক প্রধান, তিনি একটা ডিএর বিক্ষোভ সমাবেশে গিয়ে বলেছিলেন যে সরকার, আগে সরকারকে কটাক্ষ করে, যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকবার কোনো অধিকার নেই। আমি দেখাতে পারি, সে একেবারে পরিষ্কার বাইট আছে সেরকম। আমি দেখেছি বলেই তো আমি একদম মুখস্থ করে কথাটা বলতে পারছি, এতবার শুনেছি আমি সেই কথাগুলো। আজকে তিনি যাচ্ছেন কোটি কোটি টাকা খরচ করে কোর্টে যাতে সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়া হয়, অথচ সরকারি কর্মচারীরাই জানেন
দেবশ্রী বাবু নিজেও একজন সরকারি কর্মচারী, তিনিও জানেন যে একটা সরকার পরিচালিত হয় তার সরকারি কর্মচারীর মুখ্য ভূমিকায় থাকে, অথচ তাদের হকের টাকাটা তারা আটকে দেওয়ার কথা ভাবছে। সুতরাং এটা সম্পূর্ণভাবে মুখোশের অন্তরালে এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, আজকে গোটা বাংলাতে যে বিষয়টা আবার নতুন করে নাড়িয়ে দিয়েছে দীর্ঘ সময়ের পরে, সেটা হচ্ছে কসবাতে যে আমার বোন, যে আমার ছাত্রী সমা, যাকে ধর্ষিতা হতে হয়েছে, এখানে কিন্তু আমার বারবার মনে হয়েছে যে শেখ শাহজাহানরা একদিনে তৈরি হয়নি, কিংবা ঝন্টু শেখরা একদিনে তৈরি হয়নি, তাদের দীর্ঘ পরিক্রমা আছে। এবং তাদের এই দীর্ঘ পরিক্রমাকে, দীর্ঘ সূত্রিতাটাকে তারা প্রতি মুহূর্তে শাসক দল দেখেছে, উপলব্ধি করেছে। কারণ সেখানেও কিন্তু মধ্যরাত্রে পিঠে বানিয়ে সেখানকার আমাদের মা বোনেদেরকে যে নির্যাতনের শিকার হতে হয়েছে, কিংবা যখন কোনো পুলিশ অফিসারের স্ত্রীকে, মাকে মুখে রেপ করা হয়, মুখের ভাষা রেপ এবং ভাষার দ্বারা রেপ করা হয়, সেটাও এক ধরনের রেপ। এবং সেইটাও কিন্তু দীর্ঘদিন থেকে তারা এই কালচারে, এই থ্রেড কালচার, এই ভাষা কালচার, এই প্র্যাকটিক্যালি এই রেপ কালচারে অভ্যস্ত হয়েছে, তাদের সম্পর্কে তারা অবগত ছিল। সুতরাং আজকে আমাদের আন্দোলনটা কিন্তু শুধুমাত্র এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, বরং এদের দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে, দীর্ঘ সময় ধরে এই আন্দোলনটা সংগঠিত হওয়া উচিত। তা না হলে পরে একটি করে ঘটনা ঘটছে, আমরা রাজপথে নামছি, আমরা আমাদের প্রতিবাদের ভাষা গর্জে তুলছি, কিছুদিন পরে তারা সীমিত হয়ে যাচ্ছে, ভোটের বাক্সে তারা মনে করছে সেটা পড়বার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারের 1200 টাকাটা পরবর্তী সময় হয়তো 2000 হয়ে যাবে, কিংবা 3000 হয়ে যাবে, আবার মানুষ নিজের মতো করে চলে যাবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে মানুষের কাছে। আমার দুটো জিনিস মনে হয়েছে, যে একটা ধর্ষণ শুধুমাত্র সামাজিক সমস্যা কতভাবে তৈরি হতে পারে। আমরা সবাই জানি যে ভারতবর্ষের একজন বিখ্যাত নারী হয়ে উঠেছিলেন ডাকাত রানী ফুলন দেবী। তিনি কিন্তু সমাজের অভিজাত শ্রেণীর দ্বারা ধর্ষিতা হয়েছিলেন, আর সেটা তার ছিল ফল। যে ঘটনাটা ঘটেছিল সেটা ধর্ষণ, আর তার পরিণতিটা কিন্তু সে সমাজের একজন ডাকাত হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এটা কিন্তু তাকে সেইখানে নিয়ে ঠেলে দিয়েছিল। আমরা ভুলে যেতে পারি না আসনা সানবাগের কথা। এই আসনা সানবাগ ধর্ষিতা এবং ভয়াবহ নির্যাতনের পরে একদিন নয়, প্রায় 42 বছর ধরে হাসপাতালের বেডে শুয়ে অচৈতন্য অবস্থায় ছিলেন, জীবিত মৃত হয়ে পড়েছিলেন। এটা কিন্তু তার পরিণতি। ফলে সামাজিক ব্যাধির পাশাপাশি সামাজিক পরিণতিটা কি হচ্ছে, এটাও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। এবং আশ্চর্য হতে হয় যে দুটো জায়গায় আজকে এই ঘটনাগুলো ঘটছে, সে দুটো জায়গায় কোনটি? একটি হচ্ছে তার নিজের কর্মস্থল, আরেকটি হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকরা তাদের অভিভাবক থাকে, বিদ্যালয় প্রাঙ্গণে একমাত্র সৌন্দর্যায়ন করতে পারে সেই বিদ্যালয়ের শিক্ষক, সহকারী, মানে শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রী। তার বাইরে আর কারো কোনো অবস্থান নেই সেখানে। শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রী, এবং শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের অভিভাবক এবং ছাত্রী ছাত্রীরা তাদের পঠন পাঠনের অংশীদার। আজকে সেই প্রতিষ্ঠানে দিনের পর দিন যারা এভাবে অত্যাচার করেছে তার কোনো খবর তাদের কাছে ছিল না। এটা হতে পারে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে, এটাই আমাদের দিনের পর দিন দেখতে হবে। আজকে এর আগে কর্মক্ষেত্র হয়েছে, এবার শিক্ষা প্রতিষ্ঠানে। কেন গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে আমাদের কাছে পাঠাবে? কেন তাদের ছেলে মেয়েরা আমাদের কাছে পড়তে আসবে? একটা ভীতি প্রদর্শনের মধ্যে দিয়ে চলবে। আজকে দেয়ালে লেখা থাকে সেই বালাজিৎ মিশ্রা হার্ট। বিদ্যালয়ে তো শিক্ষা একটা ছাত্রছাত্রীদের হার্ড হয়, বিদ্যালয়ে তো মহাপুরুষরা তাদের হার্ড হবার কথা। এই ছেলেটি যদি তাদের হার্ড হয় এবং সেই লেখাটা দিনের পর দিন সেই গভর্নিং বডি এবং বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন সময় সেই রাস্তা দিয়ে গেছেন, তারা দেখেনি। আসলে সত্যি কথা বলতে আমরা সকলেই প্রতিবাদহীনতায় ভুগছি, আমাদের জীবনে প্রতিবাদের ভাষাটা নিভে গেছে। তাই আজকে বোধহয় আমরা সকলে ডেথ সার্টিফিকেট হয়ে গেছি। রিটায়ারমেন্টের পরে, আমিও রিটায়ার করবো, রিটায়ারমেন্টের পরে আমরা অফিসে যাই লাইফ সার্টিফিকেট জন্য, এরপরে বোধহয় আমাদের যেতে হবে ডেথ সার্টিফিকেটের জন্য। কারণ জড় পদার্থদের কোনো প্রতিবাদ থাকে না, জড় পদার্থদের কোনো বক্তব্য থাকে না। আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়েছি। আজকে আমরা রাজপথে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করব, একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, 3 দিন করব,
সমাধান শেষ, তা চলতে পারে না। এদের বিরুদ্ধে লাগাতার বিদ্রোহ ঘোষণা করতে হবে। সমস্ত রং বাদ দিয়ে, সমস্ত দলীয় পতাকা সরিয়ে রেখে আজকে সমাজের ব্যাধি হিসেবে চিহ্নিত করে আগামী প্রজন্মের কাছে অন্ততপক্ষে নিরাপত্তাহীনতা থেকে দূর করে দিয়ে তাকে তাকে রাজপথের আন্দোলনের সামিল হয়ে তাকে উন্নয়নের কথা বলতে হবে। এবং আপনাদের আরেকটা কথা বলি আমি, আপনারা জানেন যে বিদ্যালয়ে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা বলে একটি কথা আছে। গোটা শারীর শিক্ষাটাকে এরা পঙ্গু করে দিয়েছে। শারীর শিক্ষা ঐচ্ছিক সাবজেক্ট হয়ে গেছে এবং সেখানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের আত্মরক্ষার জন্য অবশ্যই ক্যারেটের মতো বিভিন্ন শিক্ষা থাকা দরকার। আপনাদের অতীতের কথা তো মনে আছে, আপনারা তো জানেন এথেন্স এবং স্পার্টা দুটো বিশ্ববিদ্যালয় যেখানে শারীরিক কসরতটা প্রয়োজন ছিল তাদের আত্মরক্ষার প্রয়োজনে। আজকে এই ছেলে মেয়েদের বোধহয় আত্মরক্ষার প্রয়োজনে স্পার্টা এবং এথেন্সের মতো করে নতুন করে তাদের শারীরিক কসরত দিয়ে তৈরি করে দিতে হবে, অর্থাৎ তারা আগামী দিনে লড়াইয়ের ময়দানে থাকবে। আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমাদের সত্যি কষ্ট হয় ভাবতে, কারণ আজকে বারবার বাপুজির কথা মনে হচ্ছে, যে মানুষটি নারী জাতিকে আন্দোলনের মাধ্যমে নিয়ে এসেছিলেন, তিনিই প্রথম স্বাধীনোত্তর কালে একজন মানুষ, একজন লিডার যিনি নারীদেরকে আন্দোলনে সামিল করেছিলেন প্রথম। আজকে সেই নারীরা কিভাবে লাঞ্ছিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে এবং বাংলার মাটিকে কুলসিত করছে, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস প্রতিবাদ ছাড়া অন্য কোনো ভাষায় এদের আক্রমণ করার উপায় নেই। সেটাই করতে হবে। সবাই শুধু ভোটের বৈতরণী পার করবার কথা ভাবলে চলবে না, লড়াইটা করতে হবে আমাদের লড়াইয়ের মতো। একদম সমাজটা কোন দিকে যাচ্ছে সেটা তো আমাদের আগে দেখতে হবে। ভোট তো যারা করেন তারা করবেন, তাদের বিষয়, কিন্তু আমাদের তো সমাজটাকে সুস্থ রাখতে হবে। আমি দেবশ্রী বাবুর কাছে ঠিক এখানেই আসবো। দেবশ্রী বাবু, এই ধর্ষণের বিষয়টাকে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের হাতিয়ার করে তোলা হয়েছে, মানে বরাবরই হয়েছে, কিন্তু এখন যেন লাগাম ছাড়া। এবং বাংলাতে এটা হচ্ছে, যেটা গৌতম বললেন, যে আসলে প্রতিবাদ নেই কোথাও, এর জন্যই এটা বাড়তে পারছে। যে একটা প্রতিরোধের জায়গায় যদি আসতো, কিন্তু আর্জি করে অত বড় একটা আওয়াজ উঠলো, কিন্তু তা সব থেমে গেল। বোধহয় এখানেই বার্তা যায় যে আমি এটাকে রাজনৈতিক ক্ষমতা হিসেবে ব্যবহার করতে পারি, ধর্ষণকে। তারই তো মানে সেভাবেই তো ব্যবহার করলো মনোজিৎ মিশ্র। অনুপম বাবু, এইটা দেখুন, এইটার ব্যাখ্যাটা মানে অনেক মানে বহুমাত্রিক ব্যাখ্যা আছে। তো একদম। একটা পয়েন্টে আসতে গেলে অনেক দিক থেকে। এখন যারা যারা বলছেন, বেশিরভাগ মানে পলিটিক্যাল লিডাররা আমি দেখছি, বা যারা দায়িত্বে আছে, তারা সবই বলছে যে পোস্ট ইনসিডেন্ট আমরা কি কি স্টেপ নিয়েছি, মানে ঘটনা ঘটে গেল, ঠিক ঠিক। ঘটে যাওয়ার পরে আমরা কি করেছি। দেখুন, যারা এই যে সমাজ সেবা ঠেবা করে, তারা তাদের মানে তাদের অবস্থানটা কি বলুন তো? তারা বলে এই সমাজটা তো একটা দুঃখী মানুষ, গরিব মানুষ রয়েছে, অর্থাৎ গরিব মানুষ, দুঃখী মানুষ থাকবে, আমরা তাদের সেবা করব। আরেক দল বলে, যারা সমাজ বদলের কথা বলে, তারা বলে এমন সমাজ আমরা তৈরি করব যে সমাজে দুঃখী মানুষ, গরিব মানুষ থাকবেই না। ফলে দুটো দৃষ্টিভঙ্গির তো তফাৎ আছে। আমরা এই যে একটা ইকোসিস্টেমটা যে প্রিকশনারি যদি ধরি, এই ইকোসিস্টেম থেকে এরকম প্রোডাক্ট, আজকে ধরুন একটা ধর্ষণ হয়েছে বলে আমরা সবাই এই মিডিয়ায় লাইমলাইটে আসছে, আমরা সবাই মুখরিত, কিন্তু কালকে এই ধর্ষণ ব্যতীত যে অন্যান্য ক্রাইমগুলো, এই অর্গানাইজ ক্রাইমগুলো এই ইকোসিস্টেম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে যেভাবে গ্রো করছে, তার 99% হয়তো লাইমলাইটে আসছে না। কিন্তু এই জায়গাটা যদি আমরা স্ট্রাইক করি যে এইটার প্রিভেন্টিভ মেজার, এটা কেন হচ্ছে। দেখুন, এই যে ছেলেগুলোর কথা বলা হয়েছে, যে 3টে ছেলে অ্যারেস্টেড হয়েছে, তার মধ্যে 2টো ছেলে খুবই ছোট ছেলে, আর একটা ছেলে বড় ছিল। এরা কিন্তু জন্মগতভাবে কিন্তু এরা যে মানে বাই বার্থ এরা যে ক্রিমিনাল তা কিন্তু নয়। অবশ্য বাই বার্থ কেউ ক্রিমিনাল থাকে হয় না, একদমই হয় না, কিন্তু এরা যে একদম ক্রাইমের সাথে হাত পাকিয়ে এসছে তা কিন্তু নয়। এদের ক্রাইমের এপিসেন্টারটা বুঝতে হবে। এরা এই দুঃসাহসিক কাজটা করছে কেন? এরা বিশ্বাস করছে যে আমাদের মাথায় পলিটিক্যাল আশীর্বাদ আছে, ফলে আমরা অসীম ক্ষমতাধারী, ফলে আমাদের কাছে আইন, আমাদের কাছে বিচার, আমাদের কাছে এই সুশীল সমাজ, এগুলো কোনো ফ্যাক্টরি নয়। কারণ যারা শাসক দল, যারা শাসন করে, তাদের তাবর তাবর নেতার হাত আমাদের মাথায় আছে। এই এই বিশ্বাসটা থেকে আছে কি আছে না আমি বলছি না, কিন্তু যে তার লিডাররা বলেছে যাও গিয়ে এসব খারাপ কাজ করে আসো, তা নয়। কিন্তু তারা এটা ভেবেছে, কেন ভেবেছে? কারণ যারা শাসক, যারা রুল করছে, তাদের কোনো ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল চেক সিস্টেম নেই। তারা গণতন্ত্রের কথা টিভির পর্দায় যত বলছে, টকশোতে যত বলছে,
তত কিন্তু গ্রাউন্ড লেভেলে গণতন্ত্র বিল্ড আপ করার কোনো ভাবনাই ভাবছে না। যদি ভাবতো 2011 থেকে 2025 কলেজগুলোয় একমাত্র একবার নির্বাচন হয়েছে, একবার এই 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 একবার। 13 বছরে একবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তবে এটা নিশ্চয়ই নয় যে ছাত্র সংসদ নির্বাচন হলে সব ক্রাইম শেষ হয়ে যেত, বা এই যে ক্রাইম কেউ বলছে না, একদম কেউ বলছে না সে কথা। কিন্তু কি হতো, ছাত্র সংসদ নির্বাচন হলে কি হতো, অন্ততপক্ষে যদি নির্বাচনটা নিশ্চয়ই ফেয়ার করার চেষ্টা করা হতো প্রশাসনিক সব দিক থেকে, তাহলে কিছু সংখ্যক যে সাধারণ ছাত্র যারা পড়তে আসে কলেজে তাদের ইনভলভমেন্টটা হতো এই ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতির মুখ্য উদ্দেশ্যটা কি, যে আমাদের দেশের পরবর্তী নেতা আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইখান থেকেই ছাত্র রাজনীতির মধ্যে আমরা তো তৈরি করব। এরকম আমাদের পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে অনেকটাই অংশই কিন্তু এই ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন। ফলে এর মূল অবজেক্টিভটা তো এটাই। ফলে যে যারা ছাত্র, যারা পড়ুয়া, যারা পড়তে আসে তাদের মধ্যে একটা অংশ ইনভলভ হতো, এবং যেহেতু তাদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা করা এবং তার সাথে সাথে রাজনৈতিক পার্ট যেটা গৌণ, ফলে তারা কিন্তু এতটা ভিসিয়েট করতে পারতো না। আর এই ছেলেগুলোকে কেন পাঠানো হয়, এই ছেলেগুলোর কাজই হচ্ছে, দেখবেন এরা বছরের বছর ড্রপ আউট থাকে, বছরের পর বছর ধরে এরা নাকি একদম। স্টুডেন্ট হিসেবে থাকে, এদের কাজই হচ্ছে এই রাজনীতি করা, খবরদারি করা। এবং যেহেতু এই সিস্টেমটার সাথে আমিও নিজে ইনভলভ, খুব ছোট পার্ট হলেও নিজে যেহেতু ইনভলভ এই পুরো ইকোসিস্টেমটায়, এবং আমরা জানি যে বিভিন্ন রকম ভাবে কিন্তু এরা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, দলগত অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কিন্তু এরা একটা নিপোটিজমের একটা ডিব্বা তৈরি করে রাখে। এবং সেটা যদি এরা কি করছে এখন বলছে আমরা জানতাম না, এখন বলছে যে না এইগুলো হয়েছে, অথচ একের পর এক কিন্তু এফআইআর বিভিন্ন লোক বিভিন্ন সেক্টরে পকেটে একদম প্রতিবাদ করেছিল। হয়েছে। এরাই সব জানতো না, এইটা কখনো এক্সকিউজ হতো না, বরং যে এটা সবচেয়ে বড় অপরাধ যে তুমি একজন লোককে তোমার ছাত্র রাজনীতি করতে ডেপিউট করছো, তার কর্মকাণ্ড তোমার মনিটরিং স্ক্রিনের মধ্যে থাকবে না, প্রতিনিয়ত থাকবে না। যদি না থাকে, প্রথমত যে তুমি নেতা নও, 2 নম্বর হচ্ছে তুমি তোমার ইন্টেলিজেন্স ছিল এইগুলোকে প্রমোট করার জন্য। যারা বলছে জানতাম না, হয়ে থাকবে, আমাদের সাথে কখনো যুক্ত ছিল, আরে কখনো যুক্ত ছিল মানে এখন যুক্ত নেই, এ কথাটা বলতে পারছে না তো কেউ। এটা কিন্তু এটা নয় যে ওই শুধু সাউথ ক্যালকাটা গার্লস কলেজেই শুধুমাত্র এই সিনারিওটা কিন্তু মোরলেস সর্বত্র রয়েছে, যেখানে নির্বাচন বললাম আমি বিগত 13 বছরে একবার নির্বাচন হয়েছে। অর্থাৎ যারা সাধারণ ছাত্র তাদের ইনভলভমেন্টের থেকে অনেক বেশি ইনভলভমেন্ট কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষত শাসক দলের মধ্যে পুষ্ট যারা ডেপুটেড পার্সন, তারা এইসব পরিচালনা করে। এই সিস্টেমটা যদি ভাবা যেত যে আমরা গণতন্ত্রের কথা মুখে যেমন বলছি, টিভির পর্দায় যেমন বলছি, সত্যি সত্যি গণতন্ত্রকে আমরা যদি রোপণ করতে চাইতাম, তাহলে কিন্তু নির্বাচন করানো হতো এবং একটা মনিটরিং সেল থাকতো, যাকে আমরা দলগতভাবে ওখানে রাজনীতি করতে, ইউনিয়ন করতে পাঠাচ্ছি, তার কার্যকলাপ আমাদের মনিটরিং স্ক্রিনের মধ্যে নিয়মিত যদি থাকতো, এবং তাকে আমরা বলতাম না তোমার এই করার জন্য তোমাকে আমি পাঠাচ্ছি না। আজকে লাইন লাইটে এসছে তাই হয়তো বলা হচ্ছে এ সাসপেন্ড, ও সাসপেন্ড, এর বিরুদ্ধে এই স্টেপ, এর বিরুদ্ধে ওই স্টেপ। এটা যদি লাইন লাইটে না আসতো, এই ব্যাপারটাই তো দিব্যি চলতো, এবং বিভিন্ন জায়গায় দিব্যি চলছেও। তাহলে দেখুন এরা কিন্তু যে একেবারে কৈশোর বয়স থেকে, বাল্যকাল থেকে ক্রাইমে হাত পাকিয়ে এসে এরকম করেছে তা নয়, কিন্তু এদের ক্রাইম রেটটা বাড়ছে কবে, হিমালয়ান স্টেজে কখন পৌঁছাচ্ছে, যখন এরা মনে করছে যে আমরা কিছু করলে আমাদের কিছু হবে না, কারণ আমাদের মাথায় আছে শাসক দলের লোক। এই অডাসিটিটা, এই অকুতভয় ব্যাপারটা তৈরি করছে, এটা রাজনীতিকরণ করার হয়তো ঠিক না, কারণ একটা হিনিয়াস ক্রাইম ঘটে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে। এবং সত্যি কথা মানে এর মতো মর্মান্তিক ঘটনা কিছু নেই যে একজন ছাত্রী সে তো পড়তে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে, তার বদলে যদি ধর্ষিত হতে হয়, এর থেকে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। তার লজ্জা না, আমাদের লজ্জা, সকলের লজ্জা, সমাজের লজ্জা, সোসাইটির লজ্জা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা কোথেকে ইন্টেলিজেন্সটা পাচ্ছে। যদি এই রেস্ট্রিকশনটা হতো, যদি ওই মনিটরিং স্ক্রিনটা যদি থাকতো, তাহলে কিন্তু এত দূর স্পর্ধা পেত না যে তুমি যা খুশি করতে পারবো না, তোমাকে আমি রাজনীতি করতে পাঠিয়েছি মানে তোমার যা খুশি করার অধিকার নেই। যদি তুমি যা খুশি করার কথা কখনো ভাবো, তোমার এগেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে আমরা ওখান থেকে সরিয়ে বরখাস্ত করবো, তোমার এগেস্টে নেসেসারি স্টেপ দেবো। এই বার্তাটা পৌঁছানো, এই বার্তাটা কখনো পৌঁছানো হয় না। কখন পৌঁছানো হচ্ছে, যখন কোনো ঘটনা লাইমলাইটে আসছে, মিডিয়া হাইপ হচ্ছে, তখন এইসবগুলো কথা বলা হচ্ছে। ফলে উদ্দেশ্যটা যদি স্পেসিফিক থাকে, অর্থাৎ আমি ছাত্র রাজনীতিকে
কোনো রকম কলুষিত করবো না। আমার মুখ্য উদ্দেশ্য, শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইম উদ্দেশ্য তো পড়াশোনা। পড়াশোনাটাই হচ্ছে প্রাথমিক, রাজনীতিটা সেকেন্ডারি, গৌণ। এবং রাজনীতিটা কেন, যাতে আমি এখান থেকে প্রকৃত ছাত্র নেতা যারা দেশের ভবিষ্যতে দেশকে লিড করবে রাজনৈতিকভাবে তাদের তৈরি করবো। কোনো পলিটিক্যাল ক্লাস হয়, কোনোদিন হয়েছে পলিটিক্যাল ক্লাস? একদম। তবে এর আগে যে যাদের রিজিম ছিল তাদের পিরিয়ডেও কিন্তু যে খুব ভালো কিছু হয়েছে তা নয়, তার আগে তাদের পিরিয়ডে ছিল, কিন্তু তারা অন্তত নির্বাচনটা করেছে, এটা প্রতি বছরে নির্বাচনটা করেছে। একটা কোথাও একটা রাজ ধরবার ছিল কিন্তু আগের সময়। আমি গণতন্ত্রের পূজারী হিসাবে আমি প্রজেক্ট করব, অথচ আমি নির্বাচন করব না? এই প্রশ্নটা আমার কনসায়েন্সকে কিভাবে জবাব দিই আমি জানি না। এটা আমরা যারা যারা রয়েছে দণ্ডমুণ্ডের কর্তা কর্তৃ, তারা তাদের কনসায়েন্সকে কিভাবে জবাব দেয়? আমি যখন মিডিয়ায় গিয়ে বলছি, রূপালী পর্দায় গিয়ে বলছি আমি গণতন্ত্রের ধ্বজা ওড়াচ্ছি, আমি গণতন্ত্রের শ্রেষ্ঠ আমাকে পূজারী। দেবশ্রী বাবু, আপনি যে প্রসঙ্গটা নিচ্ছেন সেই প্রসঙ্গে একটু আলোকপাত করতে বলবো। যে ধরুন যদি বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংসদ সক্রিয় থাকতো, এটা কি এই কারণে একত্র যে একচ্ছত্র আধিপত্য, মানে একটা রাজনৈতিক দলের, মানে এটাও কি একটা দায় যে অন্য রাজনৈতিক ইউনিয়নগুলো যদি তাহলে হয়তো ভয় পেত, তাহলে হয়তো একটু নিয়ন্ত্রণে থাকতো, যেহেতু নেই, কেউ নেই। ছাত্র রাজনীতিটা বা এটা তো আর সমাজের বাইরে নয়, পলিটিক্যাল সোসাইটির বাইরে নয়। এই যে দেখুন, আপনি দেখুন, আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এমনকি পঞ্চায়েত স্তরে, এমনকি এমএলএ অব্দিও, তারা একটা দলের হয়ে নির্বাচিত হলো, একটা দলের সিম্বলে নির্বাচিত হলো, তারপরে কি করা হলো, তারা হঠাৎ একদিন বললো না আমরা উন্নয়নের কাজ করতে পারছি না বলে আমরা সঙ্গে সঙ্গে অন্য দলে চলে এলো। জনপ্রতিনিধিরা যারা অন্য সিম্বলে জিতেছে, অন্য মানুষের কাছে অন্য কথা বলে ভোট চেয়েছে, তারা যখন, নিশ্চয়ই তাদের মত পরিবর্তন হতে পারে, কিন্তু তাদের প্রথম কাজটা করা উচিত ছিল যে আমি এখানে যে কথাগুলো বলে আমি ভোটে লড়াই করেছিলাম, মানুষের কাছে গেছিলাম, সেই কথাগুলো থেকে যেহেতু আমার শিফটিং হচ্ছে, আমি রিজাইন করে তারপরে অন্য দলের নেতে দাঁড়াবো। কিন্তু সেও যেমন করছে না, যারা গ্রহণ করছে তারাও কিন্তু একটা ওই যোগদান সভা বলে একটা বিশাল গ্লোরিফাইড সভা করে তাকে অ্যাকসেপ্ট করছে। তার মানে কি হচ্ছে? তার মানে একচ্ছত্রবাদ, অর্থাৎ হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি। বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী মত থাকবে না, বিরোধী কথাবার্তা থাকবে না, আমি যা করছি আমার বিরুদ্ধে কোনো মত থাকবে না। এই যে পলিটিক্যাল স্টেজে এই স্তরে যে ভাবনাগুলো, এই ভাবনাটা কিন্তু পশ্চিমবঙ্গে শুধু এটা নয়, কিন্তু সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে কিন্তু খুব প্রকট হয়ে যাচ্ছে দিনকে দিন। ফলে এই ভাবনা থেকেই তো এখানে এসছে যে যদি নির্বাচন হয় তাতে 10টা কলেজ বা 12টা কলেজ 15টা কলেজ যদি বিরোধীরা জেতে, সেই জায়গাটাকেও আমি দেবো না, কারণ একচ্ছত্রবাদ সেখানে ধাক্কা খাবে। ফলে আমি যেভাবে ব্যস্ত রয়েছে, ইউনিয়ন কি নেই? ইউনিয়ন হয়তো আইনগতভাবে কোনো ইউনিয়নের অস্তিত্ব নেই, কিন্তু ইউনিয়নের কাজকর্ম তো চলছে। কিভাবে চলছে? আমাদের দলে শাসক দলের লোকের জন্যই তারাই চালাচ্ছে। এটা কিন্তু প্রসেসটা পুরো অগণতান্ত্রিক, এটা সবাই জানে। এটা যারা যারা গণতন্ত্রের কথা বলে, মানুষই শেষ কথা বলবে, মানুষই সব বলে যারা ভোটের ময়দানে একদম মালা ঠালা করে দুহাত জোর করে যারা যায়, তারা জানে না, তাদের এই কনসায়েন্সটা নেই যে আমি যে কথা বলছি সে কথা আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে না। ফলে আমার বিবেকের সামনেই দেখা যেতে হবে। তার ফলে কি হচ্ছে? একদল যারা অনুগত এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর পুরো আধিপত্য কায়েম করতে চায় বিভিন্নভাবে, কিন্তু আমি অনেক কিছু হয়তো বলতে পারছি না, বিভিন্নভাবে, তা তারা সেই কাজেই তারা ব্রত। তারা কিন্তু প্রকৃত ছাত্র নেতা, প্রকৃত পলিটিক্যাল ক্লাস, প্রকৃত ছাত্রদের কেমন আচার আচরণ হওয়া উচিত, ছাত্রদের কি কর্তব্য, দেশ নেতা হতে গেলে তার যে ইডিওলজিক্যাল ভাবনা, সেগুলোকে ইনজেক্ট করা কিচ্ছু হয় না, কিচ্ছু না। এরা শুধু আধিপত্য কায়েম করতে যায়, এবং শাসক যারা থাকে সেই দল এদের পেট্রোনাইজ করে, কারণ আধিপত্য এরা বিস্তার করে। এরা 24 ঘন্টা ওখানে থেকে বিভিন্ন রকম ভাবে যাতে কোনো বিরোধী পরিসর, বিরোধী মত যাতে কোনোভাবে ঢুকে পড়তে না পারে, সেই আধিপত্যটা কায়েম করে। এবং যার আউটকাম এইটা লাইমলাইটে এসছে বলে আজকে আমরা এইগুলো বলতে পারছি, বা অনেকেই অনেক কথা বলতে পারছি। এরকম কিন্তু আন্ডারলাইন যে অন্তঃস্থলীলা যে ঘটে যাচ্ছে, বয়ে যাচ্ছে, সেটা কিন্তু গিজগিজ করছে। সেইগুলো আইডেন্টিফাই করার কোনো প্রয়াস দেখেছেন? বলা হয়েছে কি যে ঠিক আছে এইরকম ঘটনা আমরা একটা দেখছি, আমরা একটা স্ক্রিনিং ব্যাপার করছি, মনিটরিং করছি, কারা কারা কোন কোন কলেজে করছে দেখবো আমরা। সেটা যদি না হয় আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ এক্ষুনি ফিরিয়ে আনবো। কি বলা হচ্ছে? বলা হচ্ছে না, বলা হচ্ছে হ্যাঁ সরকার স্টেপ নিয়েছে, সরকার সঙ্গে সঙ্গে ধরেছে। একদম এগুলো সবই হচ্ছে পোস্ট অ্যাকশন ইনসিডেন্ট, প্রিকশনারি ইনসিডেন্ট। কোথায়? যাতে আর একটাও না হয় তার জন্য কি পদক্ষেপ? যাতে একজনও ছাত্রী বা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে
সে যাতে অসুরক্ষিত বলে নিজেকে না মনে করে, সে যাতে তার পড়াশোনাটা নির্বিঘ্নে করতে পারে, তার মতামত নির্বিঘ্নে সে দিতে পারে, সেই স্কোপটা তৈরি করার জন্য যে যে রাজনৈতিক পরিসর, সামাজিক পরিসর তৈরি করার কথা, কোথাও দেখেছেন একটা জায়গায় কেউ বলছে যে এইগুলো আমরা প্রিকশনারি হিসেবে, আর যাতে কোথাও কোনো জায়গায় না হয় আমরা দেখছি, আমরা স্ক্রিনিং করছি, যদি যেখানে যেখানে এই দৌরাত্ম আছে আমরা সেগুলোকে স্টপ করছি, কেউ অ্যাসিওরেন্স দিচ্ছে না। কেস হয়েছে, বলছে হ্যাঁ এই তো পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এই তো আমরা দল থেকে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আর একটা জায়গায় যে কালকেই মাথা চারা দিয়ে উঠবে না, বড় রকমের ইনসিডেন্ট হবে না, যেটা প্রকাশ্যে আসবে না, সেইগুলোকে ব্যবস্থার কোনো রকম প্রয়াস কিন্তু, বা এমনকি প্রয়াস তো দূরের কথা, বক্তব্যই আমরা দেখছি না। ফলে এটা আজকে হয়তো আমরা বলছি, প্রতিবাদ করছি বা যতটুকু যার সম্ভব, কিন্তু আবার কালকে একটা হতে পারে। ফলে যদি আমরা এই রুটে না যাই, এর মানে প্রিভেন্টিভ কোনো মেজার্স যদি আমরা খুব সুপরিকল্পিত না নেওয়া হয় রাষ্ট্রের তরফ থেকে বা যারা শাসক তাদের তরফ থেকে, এবং বিরোধীদেরও কিছু দায়িত্ব আছে, অবশ্যই আছে, তারা যদি এই পুরো ব্যাপারটাকে, হোল সিস্টেম, ইকোসিস্টেমটাকে যদি একদম খুব ভেঙে চুরমার করে একটা সুস্থ ইকোসিস্টেম, শিক্ষার সাথে উপযোগী ইকোসিস্টেম, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় গুলো বা মহাবিদ্যালয় যদি তারা প্রতিষ্ঠিত না করতে পারে, তাহলে কিন্তু সত্যি আমরা ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ।